ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। দেশের স্বার্থে দ্রুতই তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টিতে সিদ্ধান্ত হওয়া উচিত। তামিম ও বিসিবি দুই পক্ষ থেকেই এই বিষয়টি নিষ্পত্তি করতে উদ্যোগী হওয়ার কথা বলছেন আকরাম খান। বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান বলছেন এই সপ্তাহের মধ্যেই হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের টেন্ডার। এদিকে কিউরেটর টনি হ্যামিং বিদায় নেয়ার তার বিকল্প কিউরেটর নেয়ার কথা বলছেন আকরাম। তামিম ইকবালের জাতীয় দলে খেলা না খেলার বিষয়টি ঝুলে আছে লম্বা সময় ধরে। বিভিন্ন সময়ে ছড়িয়েছে নানা খবর। কখনো শিরোনাম হয়েছে এই বছর আর খেলবেন না তামিম, আবার সেই খবরকে ভিত্তিহীনও বলা হয়েছে। মূল কথা হলো পুরো বিষয়টা নিয়ে ধোঁয়াশা কাটেনি একদমই। তবে দেশের ক্রিকেটের স্বার্থে দ্রুত এই সিদ্ধান্ত হওয়া উচিত বলছেন বিসিবি পরিচালক ও তামিম ইকবালের চাচা আকরাম খান। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি আর তামিম দুই পক্ষকেই উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আকরাম। ব্যাপার আছে, আমার মনে হয় যে এটা দুই দিক দিয়েই কিন্তু আপনার এফোর্টটা আসতে হবে। তামিম কি চাচ্ছে, সে খেলবে কি খেলবে না, সে যদি খেলবে এবং বোর্ডে আমাদের জালাল ভাই আছেন, উনি যদি আলাপ আলোচনা করে যদি একটা সিদ্ধান্ত চলে আসে তাহলে এটা দেশের জন্য ভালো হবে, আপনার ক্রিকেটের জন্য ভালো হবে। কারণ যত লেন্দি হবে ব্যাপারটা কিন্তু তত খারাপ হবে। এদিকে আজ শুরু হবে, কাল শুরু হবে বলতে বলতে কেটে গেছে 2 বছর, কিন্তু শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়নি এখন। তবে স্টেডিয়াম নির্মাণের জন্য গঠিত কমিটিতে থাকা আকরাম খান বলছেন পর্দার আড়ালে কাজ হয়েছে প্রচুর। সপ্তাহখানেকের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ কাজের টেন্ডার হবে বলছেন এই পরিচালক, আর সেটা হলে দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হবে কাজ। টেন্ডারের পর তো আপনার কাজ শুরু হয়ে যাবে, বাট টেন্ডার পৌঁছার আগে তো আমাদের টেবিলের মধ্যে কিন্তু অনেক কাজ থাকে, ড্রয়িং থাকে, আপনার যে কনসালটেন্ট আছে ওদেরও প্রচুর কাজ থাকে। তো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে আসছি এবং টেন্ডারিংয়ের পর কিন্তু একটা সময় দেওয়া হয়। আপনার সময়ের মধ্যে ওদের আপনার এগ্রিমেন্টের ব্যাপার আছে, অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, সেগুলো হয়তো মাস 3 মতো লাগবে, হয়তো 3 থেকে 4 মাস। তারপর ওরা ওদের কাজ শুরু করবে, আমরা আমাদের যে দায়িত্ব আছে সেগুলো আমরা পালন করবো। শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড তৈরির জন্য অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হ্যামিংকে নিয়ে এসেছিল বিসিবি, কিন্তু স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হবার আগেই দায়িত্ব ছেড়ে চলে গেছেন হাই প্রোফাইল এই অজি। হ্যামিংয়ের বিদায়কে বড় ক্ষতি বললেও দ্রুতই তার জায়গায় নতুন কিউরেটর নেবে বিসিবি, বিশ্বাস আকরামের। যিনি চলে গিয়েছেন উনি কিন্তু আসলে অনেক উঁচু মানের একজন কিউরেটর ছিলেন, ওনার রিপুটেশন অনেক ভালো ছিল। আমরা ইনশাল্লাহ ওনাকে যেভাবে এনেছি আমরা চেষ্টা করব ওনার মতো আরেকটা নিয়ে আসতে, বাট এটা একটু সময়ের ব্যাপার। এদিকে বিশ্বকাপের পর প্রায় 1.5 মাস বিরতি দিয়ে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের সেই সফরে টাইগার ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে ধারণা আকরামের। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অনেক কথাই বলছিলেন আকরাম খান, বিসিবি ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান, এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় এসছে। হ্যাঁ, তামিম ইকবালের একটা ইস্যু তো আছেই, তবে পূর্বাঞ্চলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম যেটা টনি হ্যামিংয়ে চলে যাওয়া খুব একটা কিন্তু যে খোলাসা করে বলা হয়েছে এমন নয় যে কেন তিনি চলে গেলেন। দীর্ঘদিন হয়ে গেছে এই প্রজেক্টটার এবং শুরু হচ্ছে না। তিনি কিন্তু একজন বেস্ট কিউরেটর বলা যায়, তার অধীনেই যদি শুরু হতো কাজটা আরও বেটার হতে পারতো। অবশ্যই আরো বেটার হতে পারতো, যেমনটা বলছিলে খুব একটা বেশি খোলাসা করে বলা হচ্ছে না। বিসিবি তো আসলে এভাবেই সাধারণত কাজ করে, সময় হলেই হয়তোবা সবকিছু আমরা জানতে পারবো, সময় হলেই হয়তোবা কাজটা স্মুথলি আগাবে। সামনে কিন্তু টেস্ট সিরিজ আছে, সেটা নিয়ে হয়তোবা এখন বেশি চিন্তা করছেন তারা। এবং অধিনায়ক নাজমুল শান্ত সে বিষয়ে কথা বলেছেন, আমরা প্রতিবেদনে দেখি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শাহিন নাসিমদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। তবে দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে এখনই কোনো কথা বলতে চান না অধিনায়ক নাজমুল শান্ত। সিরিজ চ্যালেঞ্জিং হবে, তবে শান্ত ভরসা রাখছে নিজেদের প্রস্তুতির উপর। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন এখনও টেস্টের জন্য প্রস্তুত নয় বলে মনে করেন টাইগার অধিনায়ক। সাদা বলে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের বিশ্বকাপ শেষে বাংলাদেশের সামনে এখন লাল বলের সিরিজ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টিম টাইগার্সের আপাতত সব চিন্তা তাই ওই পাকিস্তান সফরকে ঘিরে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সবচেয়ে ভুগিয়েছে ব্যাটিং। ধারাবাহিকভাবে ব্যর্থ ছিল টপ অর্ডারও। এবার শান্ত লিটনদের সামলাতে হবে শাহিন আফ্রিদি, নাসিম শাহদের। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে কতটা আত্মবিশ্বাসী থাকবেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত? ব্যাটিং প্ল্যানিংটা না বলি, ব্যাটিং প্ল্যানিংটা আমাদের মধ্যে থাক। আমার মনে হয় যে এটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে।
পাকিস্তানের মাটিতে লাল বলের অতীত স্মৃতি অবশ্য বাংলাদেশের বিপক্ষেই কথা বলছে। 2020 সালে সবশেষ সফরে রাওয়ালপিন্ডিতেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য নিজেদের প্রস্তুতির উপর ভরসা রাখছেন শান্ত। এইচপি দলের অস্ট্রেলিয়া সফর কিংবা ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশের। খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। বেশ কিছু প্লেয়ার অস্ট্রেলিয়াতে গিয়েছে যারা হয়তো মূল স্কোয়াডে থাকতেও পারেন। সো তাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো মতো প্রিপেয়ার হওয়ার, এবং আমাদের চিটাগংয়ে 2টা প্র্যাকটিস ম্যাচ আছে সামনে। সো যারা এই স্কোয়াডের সাথে জড়িত থাকবেন তারা ওই প্রিপারেশনটা নিতে পারবেন। রাজধানীতে এক অনুষ্ঠানে নাজমুল শান্তকে পেয়ে পাকিস্তান সিরিজ নিয়ে নানা প্রশ্নের মাঝে উঠে এলো লেগ স্পিনার রিশাদ হোসেনের প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে চমক দেখানো রিশাদ কি জায়গা করে নিতে পারবেন টেস্ট দলেও? অধিনায়ক নাজমুল শান্ত বলছেন, টেস্টে এখনই রিশাদের সম্ভাবনা দেখছেন না তিনি। উঠে এসেছে স্পিন কোচদের প্রসঙ্গ। আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। মুস্তাক আহমেদ যিনি ছিলেন, উনি ওনার যে এক্সপিরিয়েন্স, অনেক বছর খেলার, উনি ওয়ার্ল্ড কাপ জিতেছেন, ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের কোচ ছিলেন। সো ওই এক্সপিরিয়েন্সগুলো রিশাদের সাথে শেয়ার করেছেন। আগামী মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। 25 আগস্ট প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে, করাচিতে শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে 30 আগস্ট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ঢাকার পর এবার দেশের অন্য 3 বিভাগীয় শহরে একাডেমি চালু করতে যাচ্ছে বাফুফে। সিলেট, খুলনা ও রাজশাহী, এই 3 বিভাগীয় শহরে চলবে একাডেমির কার্যক্রম। প্রত্যেক একাডেমিতে 8 থেকে 11 এবং 11 থেকে 14 বছর বয়সী 45 ফুটবলার সুযোগ পাবেন। মাসিক 3000 টাকা ফিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন তারা। বাফুফের এই আয়োজনের শুভেচ্ছা দূত অভিনেতা জাহিদ হাসান। ফুটবল ফর হেলথ, এই স্লোগানকে সামনে রেখে খুদে ফুটবলারদের নিয়ে একাডেমি চালু করেছিল বাফুফে, যেখানে মাসিক 3000 টাকা বেতনে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পান শিশু কিশোররা। পরিকল্পনা সফল হওয়ায় এবার ঢাকার বাইরে একাডেমি চালু করতে যাচ্ছে ফেডারেশন। সিলেট, রাজশাহী ও খুলনা, এই 3 বিভাগীয় শহরে শুরু হবে এই কার্যক্রম। মাসিক 3000 টাকার বিনিময়ে প্রত্যেক একাডেমিতে 8 থেকে 11 ও 11 থেকে 14 বছর বয়সী 45 জন খুদে ফুটবলার সুযোগ পাবেন। এখান থেকে উঠে আসা মেধাবী ফুটবলারদের সুযোগ মিলবে বাফুফের এলিট একাডেমিতে। আসলে আমরা চাই যে 8 বছরের পর থেকেই প্লেয়াররা আসুক, বাচ্চারা খেলতে আসে। ওইখান থেকে 100, 200, 500, 1000 যখন আসবে, সেখান থেকে আপনি অবশ্যই 100 প্লেয়ার পাবেন, যেটা আমরা ধরে নেব যে একদম গ্রাসরুট থেকে এই প্লেয়ারটাকে উপরের দিকে আমরা ট্রেন আপ করে নিয়ে আসতে পারবো। শিশু কিশোর ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে এই আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বাফুফের এই আয়োজনকে স্বাগত জানান তিনি। ধীরে ধীরে এখন সামনে 3টা হবে, ধীরে ধীরে সব জেলাগুলোতে হবে। তারপর কি হবে? খুলনার সঙ্গে রাজশাহী, রাজশাহীর সঙ্গে বরিশাল, বরিশালের সঙ্গে ঢাকা। এইভাবে যখন ছেকে আসবে, তখন দেখবেন যে একটা গুড টিম তৈরি হয়ে গেছে। আর যখন একটা ভালো টিম তৈরি হবে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, ফাইটের মাধ্যমে দেখবেন ধীরে ধীরে ভালো প্লেয়ার তৈরি হবে। বিভাগীয় 3 একাডেমিতে অভিজ্ঞ কোচ নিয়োগ দেবে বাফুফে। অনাবাসিক এই একাডেমিগুলো নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের। এখানে অনেকগুলো কোচ ইনভলভ হবে। এখানে ঢাকা অলরেডি 7 জন কাজ করছে, আর এই 3 জায়গায় 318 জন কোচ ইনভলভ হবে, যারা আমাদের অ্যাফিলিয়েটেড একাডেমির সাথে জড়িত। সো মানে নাটশেল যে আমরা এটা আমাদের ফুটবল ডেভেলপমেন্টের পথে সহায়ক হবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই 3 বিভাগীয় শহরে শুরু হবে বাফুফের নতুন এই কার্যক্রম। মুনতাজা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। কোপা আমেরিকার ফাইনালে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি রেমন জেসুরুন ও তার ছেলেকে। পরে অবশ্য জামিনে বের হলেও হুমকি ও আক্রমণ করার 3টি অভিযোগ আনা হয়েছে দুজনের বিরুদ্ধে। সেই সাথে গুনতে হয়েছে জরিমানাও। ম্যাচ শুরুর আগের হাঙ্গামায় জড়িত আরও 25 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। শেষ শিরোপা জিতেছিল 2001 সালে। মেক্সিকোকে হারিয়ে প্রথম কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল কলম্বিয়া। দীর্ঘ 23 বছরের শিরোপা খরা কাটাতে আবারও কোপার ফাইনালে পা রেখেছিল দলটি। সেখানেও স্বপ্নভঙ্গ হয়েছে লরেন্সোর দলের। ম্যাচের অন্তিম মুহূর্তে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরে শিরোপা হাতছাড়া হামেসের দলের। সেই হারের ক্ষত কাটাতে না কাটাতেই আরও একটি দুঃসংবাদ পায় কলম্বিয়া। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান রেমন জেসুরুন ও তার ছেলে রেমন জামিলকে গ্রেফতার করেছে ইন্টার মায়ামি পুলিশ।
ঘটনাটি ঘটেছে ম্যাচের পর মাঠের প্রবেশে টানেলে। জেসরুন ও তার ছেলেকে ম্যাচের পর মাঠে ঢুকতে যাওয়ার সময় তাকে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। ম্যাচ শুরু হতে দেরি হওয়ার কারণে দুজনই প্রচণ্ড বিরক্ত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এক নিরাপত্তা কর্মীর সঙ্গে। তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা। ব্যাপারটি মেনে নিতে পারেননি রেমন ও তার ছেলে। তখনই এক নিরাপত্তা কর্মীকে ধাক্কা মারেন রেমন। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন রেমনের ছেলে। এই ঘটনায় তাদের গ্রেফতারের পর স্থানীয় সময় বিকেলে হাজির করা হয় আদালতে। জামিন পেতে রেমনকে $2000 জরিমানা দিতে হবে বলেও জানিয়েছে আদালত। এছাড়া তার ছেলের জন্য $1000 জরিমানা নির্ধারণ করেছে মায়ামির স্থানীয় আদালত। এছাড়াও এমন আরও অনেক ঘটনা সাক্ষী হয়ে আছে এবারের কোপার ফাইনাল। ম্যাচের আগেও ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়েই গেট খুলে দেওয়া হয়। এরপরই স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীরা। অনেকেই অনৈতিকভাবে টিকিট ছাড়াই ফাইনালে ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের উপর চড়াও হতে। অবশ্য পুরোপুরি প্রটোকল মানতে পারেননি হার্ড রক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ। ফলে কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েন বিনা টিকিটে, যার মধ্যে 25 জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। অবশেষে সব জল্পনা কল্পনা উড়িয়ে 5 মৌসুমের জন্য রিয়ালে নাম লেখানোর আনুষ্ঠানিকতা সারলেন কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাবুর 85,000 দর্শকের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এই তারকা ফরাসি স্ট্রাইকারকে। আগামী 1 অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এই তারকা। মাদ্রিদ ভক্তে পরিপূর্ণ গ্যালারি, সবাই বরণ করে নেওয়ার অপেক্ষায় ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে। এই মুহূর্তটির জন্য কতই না অপেক্ষা, কতই না জল্পনা কল্পনা। 85,000 দর্শকের সামনে এই ফরাসি তারকাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ। স্বপ্ন পূরণ হলো এমবাপ্পের, সেই সাথে রিয়াল মাদ্রিদেরও। মাদ্রিদের ক্লাবটিও তার পিছু ছুটছিল 2017 সাল থেকে। প্রায় প্রতি মৌসুমেই গুঞ্জন উঠলেও 6 বছর ধরে কোনোভাবেই মিলছিল না ব্যাটে বলে। শেষ পর্যন্ত গত জুনে ফ্রি এজেন্ট হয়ে পড়া এমবাপ্পের সঙ্গে 5 বছরের চুক্তি করে রিয়াল। এরপর অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার। এমবাপ্পের কাছেও রিয়াল মাদ্রিদে খেলা ছিল স্বপ্নের মতো। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনুষ্ঠানিকভাবে 9 নম্বর জার্সিটি তুলে দেন এমবাপ্পেকে। রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানও জড়িয়ে ধরেন স্বদেশি এমবাপ্পেকে। এমন স্বাগতমে আবেগ আপ্লুত এমবাপ্পে নিজেও। আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেন্তিনো পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। আমি সুখী, সত্যিই সুখী। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি, আর আজ সেই স্বপ্ন সত্যি হলো। তবে এমবাপ্পেকে রিয়ালের জার্সিতে দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগামী 1 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এই তারকা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। ইউরোর ফাইনালে হারের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে পদত্যাগ করলেন গ্যারেথ সাউথগেট। 8 বছর ধরে দায়িত্বে ছিলেন তিনি। বার্লিনে ইউরোর ফাইনালে স্পেনের কাছে 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। দ্বিতীয়বার তার অধীনে ইংল্যান্ড ইউরোর ফাইনাল হারে। সাউথগেটের অধীনে সবশেষ 4টি বড় টুর্নামেন্ট খেলে ইংল্যান্ড। গত ইউরোতে টাই ব্রেকারে ইতালির কাছে হার। এবারও ফাইনালে স্পেনের কাছে হেরে 58 বছরের ট্রফি জয়ের খরা কাটাতে পারেনি সাউথগেটের দল। ট্রফি জয়ের খরা কাটাতেই 2016 সালে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে। তার অধীনে 102টি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। দীর্ঘ 12 বছর পর আবারও ইউরো চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। সেই সাথে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডন জেতায় অভিনন্দন জানিয়েছেন তার স্বদেশী কার্লোস আলকারাজকে। আসন্ন প্যারিস অলিম্পিকে স্পেনের হয়ে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলকারাজ ও নাদাল। উৎসবে পরিণত হয়েছে স্পেন। উইম্বলডন থেকে ইউরো সব জায়গায় স্পেনের জয় জয়কার। কার্লোস আলভারাজের উইম্বলডন জয় দিয়ে শুরু আনন্দযাত্রার। সেই আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে 12 বছর পর স্পেনের ইউরো জয়। দেশটির এমন সাফল্যে উচ্ছ্বসিত আরেক স্পেনিয়ার্ড রাফায়েল নাদাল। বছর ঘুরলেও পাল্টায়নি উইম্বলডনের চিত্র।
আবারও পুনরাবৃত্তি ঘটেছে ইতিহাসের। উইম্বলডনের সবুজ ঘাসে আলকারাজের কাছে পরাস্ত হন জোকোভিচ। ফাইনালে শুরু থেকেই অদম্য দেখালো স্পেনীয় তারকাকে। শুরু থেকে শেষ পর্যন্ত আলকারাজের ঔজ্জ্বল্যে ম্লান ছিলেন জোকোভিচকে হারিয়ে চতুর্থ গ্র্যান্ড স্লাম জয় করলেন স্পেনিশ তরুণ। গতবার 4 ঘন্টা 42 মিনিটের লড়াইয়ের শেষে হার মানেন জোকোভিচ। এবার ফাইনাল হয় 2 ঘন্টা 27 মিনিটের। আলকারাজ এবং নাদাল আসন্ন অলিম্পিক টেনিস টুর্নামেন্টে স্পেনের হয়ে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্যারিসে। তবে তার আগে আলকারাজের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন 38 বছর বয়সী এই অভিজ্ঞ। অভিনন্দন কার্লোস, কি দারুণ মুহূর্ত। কার্লোস আলকারাজ উইম্বলডন জেতার সাথে গতকালও একটি খুব আনন্দের দিন ছিল। এটি স্প্যানিশ খেলাধুলার জন্য একটি আশ্চর্যজনক দিন ছিল এবং আমি মনে করি খেলাধুলা মানুষের মধ্যে আবেগ এবং অনুপ্রেরণা তৈরি করে এবং এটি নিঃসন্দেহে দেশের জন্য ভালো। এদিকে ইউরোপের শেষ হাসি হেসেছে স্পেন। জমজমাট ফাইনালে ইংল্যান্ডকে কাঁদিয়ে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসেছে দেশটি। স্পেনের এমন সাফল্যে উচ্ছ্বসিত ওই দেশেরই আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল। স্পেন দলকে অভিনন্দন। আমি মনে করি স্প্যানিশ দল প্রথম দিন থেকে শেষ পর্যন্ত অসাধারণ ইউরো কাপ খেলেছে। তারা যা করেছে তার জন্য আমরা সারা দেশ খুব গর্বিত। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন 37 বছর বয়সী ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ে জিরু। আন্তর্জাতিক ফুটবলের ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি। 2018 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। যদিও সেখানে কিলিয়ান এমবাপ্পে ছিলেন লাইমলাইটে, তবে তার পাশে ভরসা হয়েছিলেন অভিজ্ঞ জিরু এবং আতোয়ান গ্রিজমান। অবসরের আগে সব মিলিয়ে 137 আন্তর্জাতিক ম্যাচে তিনি 57টি গোল করেছেন। 2011 সালে ফরাসিদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় জিরুর। এরপর নিজের তৃতীয় ম্যাচেই জার্মানির বিপক্ষে গোল করেন এই ফরওয়ার্ড। 13 বছরের ক্যারিয়ারে তিনি ফ্রান্সের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন মাত্র 2 ফরাসি, হুগো লরিস ও লিলিয়ান থুরাম। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।